আমার ভাইয়ের কি দোষ ছিল, মানে আমি জানতে চাই খুনিদের কাছে। এভাবে কেন পাখির মতো করে খুন করা হবে? এরকম একটা ইনোসেন্ট বাচ্চাকে তুমি কি করে গুলি করে মারলা? তাদের মানে একটু হাত কাঁপলো না? গুলিটা কোথায় লেগেছিল? ওর একেবারে বুকের মাঝখানে লেগেছে। সেই মানুষটাকে কি আমরা দাফন করতেও পারবো না? তখন আমাদেরকে হামলার শিকার হতে হয়। ওর মায়ের সাথে স্মৃতি। এই কোটটা কার? এগুলো এখন সব আমাদের স্মৃতি। তোমার সামনে যদি তোমার ভাইয়ের খুনিকে দাঁড়া করানো হয়, তুমি তাকে কি বলতে চাও? পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই এমন জীবন গড়ো যেন তোমাকে পৃথিবী মনে রাখে। এমন একটা স্ট্যাটাসে, আমি যদি ভুল না করে থাকি, শহীদ ফারহান ফায়াজ দিয়েছিলেন। দর্শক, আমরা ফারহান ফায়াজ সম্পর্কে অনেকেই জানি, তবে যা জানি না যে ফারহান ফায়াজের ছেলেবেলা, ফারহান ফায়াজের বড় হওয়া, ফারহান ফায়াজের যে জীবন কাহিনী, অনেক কিছুই জানি না। তো আমি আজকে ফারহান ফায়াজ, যিনি শহীদ হয়েছেন এই জুলাই আন্দোলনে, তার সম্পর্কে জানার জন্য আসলে আমাদের সেটে আজকে, ইটস কমপ্লিকেটেড এর সেটে আজকে উপস্থিত আছে ফারহান ফায়াজের বোন, ছোট বোন এবং ফারহান ফায়াজের বাবা। আমরা তাদের থেকে আসলে জানার চেষ্টা করব ফারহান ফায়াজ কেমন জীবন যাপন করতেন, কেমন ছিলেন, যিনি আসলে নিজের জীবনের আত্মত্যাগে আমাদের এই দেশটাকে নতুন বাংলাদেশে রূপান্তরিত করেছেন। এবং ফারহান ফায়াজের মতো অনেক শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেমন রাখছে শুকরিয়া। আমরা ফারহান ফায়াজকে অনেকেই চিনি এবং এতটুকু জানি যে ফারহান ফায়াজ যখন মারা যান, ঠিক তখনই সেদিন রাতেই আসলে পুরো বাংলাদেশে নেটটা শাটডাউন করে দেওয়া হয়। এবং এর পরের কাহিনীগুলো আমরা অনেকভাবেই শুনেছি বা একটু একটু জেনেছি। আমরা আজকে একটু ভিন্নভাবে জানতে চাই, যেহেতু আপনি একজন বাবা এবং পাশে তার ছোট বোন আছে। শহীদ ফারহান ফায়াজের ছেলেবেলাটা কেমন ছিল? সে যখন একদম প্রথম সন্তান, আপনার প্রথম সন্তানকে নিশ্চয়ই যখন হাতে তুলেছেন, অন্যরকম একটা অনুভূতি। আমি জানি সব একজন পিতার জন্য সবচেয়ে কষ্টের অনুভূতি হচ্ছে সন্তানের লাশটাকে কাঁধে নেয়া, এবং সবচেয়ে আনন্দের অনুভূতি হচ্ছে যখন প্রথম সন্তানকে কোলে নেয়া। ওই আনন্দের অনুভূতিটা আজকে একটু শুনতে চাই, সেখান থেকেই শুরু করতে চাই। ও যখন ওর মার গর্ভে আসে, তখন থেকেই কি যে একটা এক্সপেকটেশন যে আমার সন্তান পৃথিবীতে আসতেছে, বাবা হিসেবে যে কতটুকু একটা প্রত্যাশা, আল্লাহর কাছে চাওয়া। এবং সে যখন দুনিয়াতে আসলো, ওর টাইমের আগে ওকে সিজার করতে হয়। যেভাবে চেয়েছি যে আল্লাহ তুমি আমার জীবনের বিনিময়ে হলো আমার ছেলেকে সুস্থ রাখো, এবং আমি তখন নফল রোজাও রাখি। যাই হোক, আল্লাহ পাক তাকে সুস্থ করে বাসায় আমরা নিয়ে আসি। ডে বাই ডে সে বেড়ে উঠতে থাকে। তখন ছোটবেলা থেকেই সে যে কি একটা আনন্দ, প্রাপ্তি, প্রত্যাশা, এটা আসলে প্রতিটা বাবা মারই তার প্রথম সন্তানের প্রতি একটা আলাদা ফিলিংস, ভালোবাসা, এটা প্রকাশ করার মতো নয়। সে যখন আরেকটু বড় হলো, কি ফুটফুটে সুন্দর চেহারাটা তার ছিল, সবাই তো আপনারা দেখেছেন। সে ছোটবেলায় কিন্তু আর অনেক সুন্দর ছিল, একদম রাজপুত্রের মতো ছিল। সে যখন স্কুলে যাওয়া শুরু করলো, আস্তে আস্তে সে বেরোতেছে, বাড়তেছে। ওর তো মেধাবী ছিল অত্যন্ত, এবং ছোটবেলা থেকে নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ছোটবেলায় আপনি তো নিশ্চয়ই জব করতেন, বা আপনি কি ব্যবসায়ী বা কি মানে প্রফেশন? তখন আমি জবই করতেন। তো সাধারণত আমরা বা যারা আসলে ফ্যামিলি সহ থাকে জানি যে বাবা যখন বাসায় আসে সেটা থাকে সবচেয়ে আনন্দের মুহূর্ত। নিশ্চয়ই আপনি যখন বাসায় আসতেন তখন কিছু একটা নিয়ে আসতেন ফারহান ফায়াজের জন্য, এবং সে নিশ্চয়ই খুব চমৎকার ভাবে দৌড়ে এসে বাবা এসেছে বলে দৌড়ে আসতো। এই অনুভূতিগুলো একটু শুনতে চাই, সেই গল্পগুলো কেমন ছিল আসলে? অবশ্যই প্রত্যেকটা বাচ্চার মতো সেও একটু আবদার, বা সে খুব চুজি ছিল। সে যে জিনিসটা চয়েস করতো, মানে খুব দেখা গেছে যে সেটা সফিস্টিকেটেড, খুব ভালো জিনিস তার এই ছিল, ডিমান্ড ছিল। মার্কেটে যখন তাকে নিয়ে শপিং এ যেতাম, তখনও সে ঘুরে ঘুরে তার নিজস্ব যে চয়েসটা করতো সেটাই কিনা হতো, এবং খুব মানে লাক্সারিয়াস জিনিস সে চয়েস করতো। ওই স্কুল কলেজ কোনটা ছিল? ক্লাস 3 থেকেই রেসিডেন্সিয়াল মডেল স্কুলে। আচ্ছা আচ্ছা। ওখানে ও যখন ভর্তি হয়, তখন তো ওদের সময় লটারি ছিল না, ওই লাস্ট বেস ছিল, রিটেন টেস্ট, ভাইভা টেস্ট দিয়ে অ্যাডমিশন হয়। তারপর থেকে যে লটারির মাধ্যমে হয়। তো ওখানে সে হাজার হাজার স্টুডেন্টের ভিতরে আলহামদুলিল্লাহ ওর ভর্তি অ্যাডমিশনে ওর পজিশন ছিল 10।
দশম ছিল তার পজিশন। আমি জানি ও খুব ভালো স্টুডেন্টও ছিল, তো কি হতো যখন ভালো রেজাল্ট করতো আপনাকে এসে নিশ্চয়ই বলতো, বা আপনি কখনো স্কুলে গার্জিয়ান হিসেবে যে টিচারদের থেকে কি শুনতেন? হ্যাঁ, অবশ্যই সে খুব ট্যালেন্ট ছিল, অল্পতেই সে একটা জিনিস ক্যাপচার করতে পারতো। মানে পড়াশোনা খুব একটা বেশি সময় নিয়ে করতো না, কিন্তু একটা জিনিস টিচার একবার দেখিয়ে দিলে বা নিজে অল্প একটু পড়াশোনা করলেই ওই জিনিসটা খুব ক্যাপচার করে ফেলতে পারতো। এইদিকে আমি খুব হ্যাপি ছিলাম যে না, আলহামদুলিল্লাহ, যে তার মেরিট খুব ভালো, সে অনেক বড় হয়ে অনেক কিছু হবে বা অনেক কিছু করতে পারবে। এটা অবশ্যই গর্বের বিষয় পিতা হিসাবে। বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল ফারহানের, আপনার কি স্বপ্ন ছিল? মানে বাবার একটা স্বপ্ন থাকে না যে আচ্ছা আমার ছেলেটা বড় হোক, বড় হয়ে এটা হবে বা ওটা হবে, আপনার কি স্বপ্ন ছিল? না, ওর ইচ্ছেটাকে আমিও প্রায়োরিটি দিয়েছিলাম। ওর তো যে ইন্টার কমপ্লিট এই বছরই 2025 এর ক্যান্ডিডেট ছিল এইচএসসি। তো ইন্টার কমপ্লিট করে সে তার কোয়ালিটিটা যাচাই করার জন্য, প্রুভ করার জন্য সে বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিবে, বাট তার ইচ্ছে ছিল ইউকেতে পড়ার, ইংল্যান্ডে আর কি। ও আচ্ছা। দেশে এসে এটা গবেষণামূলক কিছু করবে, মানে পদার্থ বিজ্ঞানী হবে সে, পদার্থ ফিজিক্স নিয়ে সে পড়াশোনা করবে এবং নাসায় যে সে গবেষণা করবে। আলটিমেটলি সে পারতো, এবং সে সায়েন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিল। সায়েন্স ফিকশন গুলো সে খুব ভালো ই করতো। আচ্ছা, তোমার কাছে একটু আসি ফারিন, ভাইয়ের সাথে তোমার বয়সের ডিফারেন্সটা কত? 1 বছর 10 মাস। তার মানে খুব বেশি তো না, একেবারে পিঠাপিঠি ভাই। ভাইয়ের সাথে তোমার ছোটবেলার স্মৃতিগুলো মনে আছে? কেমন ছিল? মারপিট করতে কিনা? আমরা যেটা করি যে বড় ভাই পিঠাপিঠি থাকলে একটু মারপিট করি, কি নিয়ে তোমাদের খুনসুটিটা হতো? তো এরকম মানে মারামারি হতো, আমরা খেলাধুলা করতাম। বাবাকে কি ভয় পেতো? মানে ভয় পেতো বলতে নালিশ করলে হ্যাঁ তখন ভয় পেতো বাবা। কেন, বাবাকে মারতো? না, মারতো না, বকা দিত। বকা দিত, আচ্ছা। মানে ভাইয়া তো ছিল আমার খেলার সঙ্গী, মানে আমার তো এক ভাই ছিল, আমার তো এখন আর কেউ নেই, ওর সাথেই আমি আমার। আসলে এই প্রশ্নগুলো আমার মনে হচ্ছে মানে কখনো কখনো মনে হচ্ছে অবান্তর, কারণ আমিও তার চোখের দিকে তাকাতে পারছি না, সেও আমার চোখের দিকে তাকাতে পারছে না। ব্যাপারটা হচ্ছে তারপরেও হয় না যে আমরা অনেকেই জানি যে ফারহান ফায়াজ শহীদ হয়েছে বা দেশের জন্য আত্মত্যাগ করেছে, কিন্তু আসলে আলটিমেট লসটা কি আমরা হয়তো বা অনেকদিন তাকে মনে রাখবো, বা বছরের পর বছর বা এই পুরো জেনারেশন তারপরে জেনারেশন মনে রাখবো, কিন্তু আলটিমেটলি সবচেয়ে বড় যে লসটা হয়েছে সেটা কিন্তু তার পরিবার। আমরা আসলে সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করছি। বোনের মন তো আসলে ওইভাবে বলাটাও তার গলা কাঁপছে বা চোখে পানি চলে আসছে। ফারহানের সাথে তোমার 1 বছর 10 মাস, 1 বছর কত মাস, 10 মাসের গ্যাপ আছে, তো সেক্ষেত্রে তো নিশ্চয়ই খাবার নিয়ে টানাটানি হতো নিশ্চয়ই। হ্যাঁ, খাবার নিয়ে হতো, যেমন আমি যদি কোনো চিপস বা চকলেট খেতাম তখন সেটা নিয়েও আমাদের মধ্যে মানে কারাকারি হতো। মানে সেটা ভাইয়া চেত, আমি ওকে দিতাম, শেয়ার করতাম, মানে আমাদের মধ্যে শেয়ারিং জিনিসটা খুব ভালো ছিল। কি খেতে ভালোবাসতো ভাইয়া? ভাইয়া ফাস্ট ফুডের মধ্যে পিৎজা খেতে সবচেয়ে বেশি পছন্দ করতো। মানে ও যখন লাঞ্চ বা ডিনার না করতো, মানে প্রায় সপ্তাহে ওর মানে এরকমও হয়েছে যে ও পুরো সপ্তাহ পিৎজা দিয়ে কাটিয়েছে। মানে ও মানে ভাত খেতে অতটা বেশি পছন্দ করতো না, মানে ওর ফাস্ট ফুডটাই একটু বেশি ভালো লাগতো, তো যার কারণে ওর পিৎজাটা বেশি ভালো লাগতো। যেটাই করতাম ভাইয়ার খুব ভালো লাগতো, সেটা খুব মজা করে খেত। যেমন ও শহীদ হওয়ার আগেও আমি একটা ফিশ ফ্রাই করেছিলাম, তো ওটা ও খেয়েছিল, খেয়ে মানে ও জিজ্ঞেস করছিল যে এটা এত মজা হয়েছে, এটা কে করেছে, মানে আম্মুকে জিজ্ঞেস করছিল, তো আম্মু পর বললো যে আমি করেছি। তো তারপরে এটা শোনার পরে মানে ও তখন আবার কথাটাকে একটু চেঞ্জ করে ফেলেছিল মজা নেওয়ার জন্য, মানে তখন ঘুরিয়ে ফেলেছিল, তারপরে বলেছে কি বলছে মজা নেই, মানে এরকম টাইপেরই কথাটা বলেছিল, কিন্তু মানে আমি যেটাই করতাম আমার খুব ভালো লাগতো। তারপরে ফাস্ট ফুড খেতে খুব বেশি পছন্দ করতো। আঙ্কেলের কাছে আবার একটু চলে আসি। আঙ্কেল, বাবা এবং ছেলের মধ্যে শাসনের বিষয়টা কিন্তু থেকেই যায়, তো এমন কোনো ঘটনা আছে যে আপনি ফায়াজকে অনেক বেশি শাসন করেছিলেন, যে এমন একটা ভুল করেছি তুমি এটা কেন করেছো, বা আমি খুব রাগ করেছি, এরকম কিছু মনে পড়ে? শাসন তাকেই করা যায় যাকে ভালোবাসা যায়। ও মানে ওই যে বললাম না, ছোটবেলা থেকে সে খুব নামাজি ছিল। এই যে শীতের সময় ভোরবেলা ফজরের নামাজ, অনেক সময় আমিও মসজিদে যেতে পারি না, সে একদম নিয়মিত মসজিদে চলে যায় মাশাআল্লাহ। ফজরের সময়।
আমি একবার একটু রাগই হলাম যে তোমার বাবা এই বয়সে মসজিদে যেয়ে নামাজ পড়ার দরকার নেই। কত বছর বয়সে? এই তো ক্লাস 7-এ পড়ে। আমি তখন ওই সময় আমার মনে হয় তাকে খুব বেশ রাগ দিয়েছি। তারপরেও দেখি যে মানাইতে পারি না, মসজিদে যেই নামাজ পড়বে। তারপর আমি একবার বললাম যে ঠিক আছে, তুমি যেহেতু এত মানে নামাজে বা এবং কোরআন তেলাওয়াত করতো খুব সুন্দর ভাবে, আচ্ছা, একদম কারীরা যেভাবে তেলাওয়াত করে সেরকম। সে কি হাফেজ হতে পেরেছিল? হাফেজি তাকে পড়াই নাই, বাট হুম। সবসময় আরবি টিচার তো বাসায় এসে কোরআন পড়াতো, কোরআনের অনেকটা অংশ প্রায় তার মুখস্থ ছিল ভালো ভালো ইয়ে। তো আমি তখন ওর এরকম ইয়ে দেখে আমি একবার বললাম যে ঠিক আছে, তোমার যেহেতু ইচ্ছে তাহলে আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিই, তুমি মাওলানা হবা। তখন সে একদম মানে নেগেটিভও না পজিটিভও না, মানে নিশ্চুপ রইল। তারপরে আস্তে আস্তে একটু কমছে যাওয়াটা। এমনিতে দুষ্টুমি কি কোনো কিছু করতো? দুষ্টুমি কিন্তু সে খুব একটা করতো না, সে সে কি শান্তশিষ্ট, ইন্ট্রোভার্ট ছিল? একটু শান্তশিষ্ট। হুম। হ্যাঁ, আর বিশেষ করে সে পড়াশোনা, তার অবসর সময়ে ড্রয়িং করা, তারপরে সায়েন্স ফিকশনের বই পড়া, এগুলো নিয়ে সে ব্যস্ত থাকতো। আচ্ছা, ফারিনের সবচেয়ে মানে কাছের বন্ধুটাই হচ্ছে ফারহান। আমি যদি বলি ভাই তো অবশ্যই, তারপরে হচ্ছে আমার মনে হয় যে একজন ভাই বোনের সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। কোনো কিছু আর কাউকে বলতে পারুক বা না পারুক, কিছু হওয়ার আগেই পেটের মধ্যে কুটকুট করে যে বোনকে আগে গিয়ে জানাই। কি কি মানে গল্প তোমার সাথে করতো আসলে? ওর গিটার বাজানোর খুব শখ ছিল, তো ও মাঝে মাঝে যখন মিউজিক শুনতো গুনগুন করতে থাকতো, তো আমি ওর সাথে শুনতাম। তারপর আমরা একসাথে, যেমন যখন আমাদের অ্যানুয়াল এক্সাম শেষ হতো, আমি আর ভাইয়া ক্যারম খেলতাম মানে উইন্টারে, না আরো অনেক টাইপের গেমস খেলতাম। এগুলি এখন মানে মনে পড়ে। এখন তো আর সেইটার সুযোগ নেই, মানে সেই জিনিস সেই মুহূর্ত তো কখনো ফিরে আসবে না। এটা এখন মানে দিন যত যাচ্ছে, মানুষ বলে না দিন যত যায় আস্তে আস্তে সময়ের সাথে সবকিছু মানুষ মেনে নেয় বা খেপে যায় সবকিছু, কিন্তু আসলে দিন যত যায় কষ্ট বা মানে ততই গভীর হতে থাকে, আরো বাড়ে। মানে যত দিন যাচ্ছে আমি আমার মানে ভাইয়া যে আমাদের মাঝে আর নেই, মানে তার অনুপস্থিতিটা আরো বেশি করে আমি উপলব্ধি করতে পারছি। ধরো আমার তো মনে হয় যে একটা মানুষ যখন বাসায় থাকে, তো হঠাৎ করে মানুষটা নাই হয়ে গেলে আসলে সবকিছুতেই যেন তার অনুপস্থিতি। যেমন খেতে গেলে মনে হচ্ছে এটা করতো ওটা করতো। এরকম কি কি অভ্যস্ততা আছে তোমার, যেটা আসলে মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার মনে পড়তেছে? যে যেমন আমি যদি বলি, আমি যখন পড়তে বসি তখন মানে আমার যদি কোনো পড়া বুঝতে প্রবলেম হতো, তখন আমি সেটা ভাইয়ার কাছ থেকে হেল্প নিতাম। তো এখন যখন আমার প্রবলেম হয় সেটা, তো আমি মানে ভাইয়ার কাছে আর বলতে পারি না, তো এটাও একটা অনুপস্থিতি। তারপর যখন খাবার টেবিলে আমরা খেতে বসি, তখনও দেখি যে ভাইয়া যেই চেয়ারে বসতো সেই চেয়ারটা ফাঁকা থাকে, ভাইয়া আমাদের সাথে বসে খায় না তখন। তারপর যখন ভাইয়ার রুমে ঢুকি, মানে দেখি যে মানে সবকিছু সুন্দর মতো করে সবকিছু গোছানো আছে, কিন্তু সবকিছু আছে আগের মতো, কিন্তু শুধুমাত্র মানুষটা নেই যে থাকতো। যেই শূন্যতা বা যেই কষ্ট নিয়ে আমরা বয়ে বেড়াচ্ছি, এটা মানে কখনো কোনো কিছু দিয়ে পূরণ হবে না। তোমার ভাইয়াকে যদি আমি এক কথায় বিশ্লেষণ করতে বলি, আসলে সেই মানুষটা কেমন? মানে আমি বলবো যে ওকে এক কথায় বিশ্লেষণ করলে শেষ হবে না, কারণ ও খুবই একজন মানে আমি বলবো যে খুবই ভালো এবং একজন অনেস্ট পারসন ছিল। মানে যার মধ্যে মানে ওর মধ্যে ছোট থেকে দেশপ্রেম ছিল। ও মানে ছোট থেকে আমাকে মানে মাঝে মাঝে বলতো যে দেশে যদি কখনো যুদ্ধ লাগে বা কিছু লাগে আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করব। মানে ও এরকম যুদ্ধ নিয়ে মাঝে মাঝে অনেক টাইপের বইও পড়তো। তো এখন কিভাবে এই জিনিসটা মানে বাস্তবে রূপান্তরিত হয়ে গেল, ওর যেটা বাবা বলছিল যে মানে ওকে যদি কোনো জিনিস মানে একটু বুঝিয়ে দেওয়া হতো, যেমন একবার বললি সে সেই জিনিসটা মানে খুব অনেকদিন ধরে ক্যাপচার করতে পারতো। মানে ওর কেউ যদি কোনো টিচার একটা জিনিস বুঝিয়ে দিত, ও যদি ওই জিনিসটা যদি পরে আর রিভাইজও না করতো, মানে ওইটা তার অনেক দিন ধরে থাকতো ব্রেনে। তোমাকে কি কি বিষয়ে খ্যাপাতো? ভাই বোনের মাঝে হয় না এরকম খুনসুটি যে তোর এটা ভালো না, তোকে পছন্দ করি না, তুই পচা, এরকম খ্যাপানো একটা ব্যাপার থাকে না, ওরকম কিছু হতো কি তোমাদের মধ্যে? স্বাস্থ্যের দিক দিয়ে আমি খুবই শুকনা, তো এটা নিয়ে ভাইয়া বলতো যে আমি একটা টিকটিকির মতো। হ্যাঁ, তো এরকম জিনিস নিয়ে আমাদের
মাঝে মাঝে ঝগড়া হতো। যেমন আম্মুর সাথে শোয়া নিয়েও আমাদের মাঝে মাঝে ঝগড়া হতো। যেমন ভাইয়া চাইতো একবার শুতে, আমি চাইতাম, তো এটা নিয়েও ঝগড়া হতো যে কে শুবে আম্মুর সাথে। তো আঙ্কেলের কাছে আসি। আঙ্কেল, ওই দিনটার ঘটনা জানতে চাই। আমি যতটুকু জানি ফারহান ফাইয়াজের কখনোই আসলে বাংলাদেশে সরকারি চাকরি করা বা বাংলাদেশে থাকার কোনো প্ল্যানিং ছিল না। বাইরে দেশে, ইউকেতে, আপনি নিজেই বলেন যে ইউকেতে স্টাডি করার একটা প্ল্যানিং ছিল। তো হুট করে এই যে এই আন্দোলন বা স্বৈরাচার পতনের আন্দোলন, সেটা তো আসলে প্রথমে কোটা বিরোধী আন্দোলন ছিল। আপনাদেরকে কি কিছু শেয়ার করেছিল যে আমি সেই আন্দোলনে যাব, বা তার কি ভাবনা ছিল এই আন্দোলন নিয়ে? সে খুব সেন্সিটিভ ছিল। যেমন অল্প একটু রোদে সে ছাতা নিয়ে বের হতো, সানস্ক্রিন ছাড়া বের হতো না। তারপর মানে ও যে একজন ছেলে, মানে একজন মেয়ে যেই স্কিন কেয়ার করে, মানে তার থেকেও ছেলে হিসেবে তার থেকে বেশি তার স্কিনের প্রতি কেয়ার করতো। এই জন্যই কি তার শিক্ষক তাকে ধলা বলে রাখতো? ধলা বলতো মানে ও এমনিতেও ও মানে মানে ফর্সাই ওর স্কিন টোন, কিন্তু তাও মানে ও স্কিনের খুব মানে কেয়ার করতো। যেমন মেয়েরা যা যা ইউজ করে ও তা তা করতো। যেমন আমার অনেক জিনিসও ভাইয়া ইউজ করতো। আচ্ছা, এটা নিয়ে কি ঝগড়া টগড়া হতো তোমার? এটা নিয়ে হতো, হ্যাঁ। ও আমার কি ইউজ করতো তোমার? মানে আমার লিপ বাম একবার নিয়েছিল, তো আমি ওইটা খুঁজে পাচ্ছিলাম না। আমি সারা বাড়ি খুঁজেছি, খুঁজে পাইনি। তো আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম বাসার যারা কাজের মেয়েকে যে আমার এটা কোথায়, তো কেউই বলতে পারতেছিল না। পরে একদিন মানে ভাইয়াও সামনে ছিল, ভাইয়াও বলতেছে না যে ও নিছে। তো তারপর একদিন ওর রুমে গিয়ে দেখলাম যে ওর রুমে ওই লিপ বামটা। আঙ্কেল, ওর ধারণাটা কি ছিল এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে? যেটা বলতেছিলাম যে ও যে এরকম প্রটেস্টে যাবে আমি তো কল্পনা করতে পারিনি। কারণ ওই যে বললাম খুব সেন্সিটিভ ছিল সে। ও নিজে থেকেই ওর বন্ধুদের সাথে ওই যে গ্রুপে ছিল বা এই ধরনের দেশে একটা আন্দোলন চলতেছে, প্রটেস্ট চলতেছে। ইভেন 16 তারিখে যখন আবু সাইদ রংপুরে শহীদ হয়, ওই ঘটনাটাই বেশি করে নাড়া দিয়েছে ওদেরকে। 16 তারিখে সেও রাজপথে ছিল, এটা আমরা তখন জানতে পারিনি, ওর ইনসিডেন্টের পরে যেয়ে জানতে পেরেছি। এবং 16 তারিখে সে যেই শার্টটা পরে গিয়েছিল, ওই শার্টটা আমি আজকে নিয়ে আসছি, যদি আপনারা দেখতে চান আমি দেখাতে পারবো। তো এখন তো আসলে 16 তারিখে তো উনি মারা যাননি না, 18 16 তারিখে গিয়েছিল যে আন্দোলনে, জানতাম না সেটা। আচ্ছা, মানে লুকিয়ে। আচ্ছা ফারিন, তোমার সাথে কি কিছু শেয়ার করেছিল যে এই আন্দোলন নিয়ে তার কি ভাবনা? ও আন্দোলন নিয়ে আমার সাথে কিচ্ছু শেয়ার করেনি। মানে ও যে মানে ফেসবুকে আমি দেখেছি পরে, মানে ও শহীদ হওয়ার পরে যে ও অনেক স্ট্যাটাস দিয়েছে, কিন্তু এগুলি যে দিয়েছে সবকিছু মানে আমাদের থেকে হাইড করে দিয়েছে। মানে আমি এগুলি পরে দেখতে পারছি। মানে আন্দোলনে যখন গেছে তখন সেটা নিয়ে আমার সাথেও কিছু শেয়ার করেনি। এমনিতে আমি দেখতাম যে ও ফোনে আন্দোলনে অনেক ভিডিও টিডিও দেখতো। যেমন মানে স্লোগানের আওয়াজ আমি শুনতে পেতাম ওর ফোন থেকে, যে তুমি কে আমি কে রাজাকার, যে স্লোগানটা আমরা শুনছি। মানে এরকম আন্দোলনের ভিডিও টিডিও দেখতো, কিন্তু মানে আন্দোলনে যাবে এটা নিয়ে মানে কোনো কিছু শেয়ার করেনি। আচ্ছা, মানে যেতে চাইলে তো আমরা যেতে দিব না, এই কারণে শেয়ার করেনি আর কি। সে যে ভেতরে ভেতরে এই আন্দোলন নিয়ে চিন্তা করছে সেটা পর্যন্ত আপনাদেরকে জানায়নি। না জানিয়ে সে 16 তারিখে আন্দোলনে গেল, এবং তারপরে আস্তে আস্তে কিভাবে টের পেয়েছিলেন যে যেদিন তিনি মারা যান সেদিনও কি টের পেয়েছেন কিনা? ও কিন্তু ছোট থাকতেই 71-এর যে মুক্তিযুদ্ধ, এটা একবার মানে পড়ার সময় হয়তো বা আমাকে জিজ্ঞেস করেছে, বা আমি মনে হয় মুক্তিযুদ্ধ নিয়ে ওর সাথে আলাপ করতেছিলাম, তখন সে আমাকে প্রশ্ন করলো যে বাবা এই ধরনের যুদ্ধ কি আর আমাদের দেশে হবে না? তো আমি বললাম যে আমাদের এই বাংলাদেশের যে ছোট্ট দেশ, যেই আমাদের যে শক্তি সামর্থ্য, আমরা কোন দেশের সাথে যুদ্ধ করবো? আমাদের যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। তবে যদি এরপরে যদি কখনো যুদ্ধ হয় তখন বিশ্বযুদ্ধ হবে। সে তখন আমাকে এই ধরনের প্রশ্ন কেন করছে আমি এখন বুঝতেছি যে সে কিন্তু যুদ্ধে ওই যে ইসলামিক বই পড়তো বেশি, হাদিস পড়তো, এবং কোরআনের উপর তার ধর্মের প্রতি তার বেশি ছিল। মানে জানে যে ধর্মে বা দেশের জন্য জীবন দিলে শহীদ হয়, শহীদি মর্যাদা পায়। এখন আমি এটা ফিল করতেছি যে সে এই ধরনের ঘটনা বা যুদ্ধ বা দেশের জন্য জীবন দিতে পারলে শহীদ হবে, এই চিন্তা বা এই থিম থেকেও হয়তোবা কি মেবি এটাই হয়েছে। এই জন্য সে এই প্রটেস্টে গিয়েছিল। যার কারণে আমরা দেখেছি কিন্তু ওর ফেসবুক বায়োতেও কিন্তু লেখা ছিল যে one day you will leave this world behind, so live a life you will remember। এই বায়োটা কতদিন আগে করেছিলেন? হবে অনেক, মানে এটা কি আন্দোলনকে কেন্দ্রিক করেই করেছিল নাকি? আন্দোলনকে কেন্দ্রিক করে, এটা অনেক আগে থেকেই, মানে 2 বছর হবে বা 2-3 বছর, মানে হ্যাঁ এরকম হবে, কিন্তু আন্দোলনকে কেন্দ্র করে করেনি। আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের কথা জিজ্ঞেস করছিল যে আমাদের দেশে কি হবে কিনা, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বললেন, তখন তার চোখে মুখে কি দেখেছিলেন? তার বোঝা গেল যে সে ওই ধরনের অ্যাটেন্ড করবে আর কি, এরকম কিছু হলে।
তো দেখেন সেই 18ই জুলাই সে যখন আন্দোলনে যাবে, আলটিমেটলি ওই দিন তো আমি বাসায় ছিলাম না, আমি অফিসে যাই সকাল 10টায়। আমি যাওয়ার সময় ও ঘুমাচ্ছিল। তো আমি তখন ইচ্ছে করেই ডাকি নেই যে পরীক্ষা চলতেছে, রাত জেগে পড়ে, আর দেশের পরিস্থিতি যা, একটু না হয় ঘুমাক, আমি ইচ্ছে করে ডাকি নেই। তো আমি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই নাকি একটা ফোন আসে, ওর আম্মু বললো যে ফোনটা পেয়ে উঠছে, ওঠার পরে নাস্তা করলো, নাস্তা করে ফ্রেশ হয়ে বের হয়ে গেল কাঁধে ব্যাগটা নিয়ে, কলেজের ব্যাগ। ওই দিন সকালে কি ফারিনের সাথে দেখা হয়েছিল? আমার সাথে দেখা হয়েছে বলতে ভাইয়া ঘুম থেকে উঠে সকাল 10:30টায়, আর আমি উঠি 9:30টায়। তো আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করি। তো ব্রেকফাস্ট করা শেষ করে আমি আমার রুমে আসছিলাম। তো আমি আমার রুমে আসছিলাম তখন দেখি যে ভাইয়াও ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ও হচ্ছে আম্মুর কাছে এসে কাঁধে ব্যাগ নিয়ে বলতেছে যে ও কলেজে যাবে। বলছে। তো আম্মু বলতেছে বাইরের রাস্তাঘাটের অবস্থা তো ভালো না, আমাদের বাসা থেকে অনেক গুলির আওয়াজ বা অনেক মিছিলের আওয়াজ শোনা যাচ্ছে। কোন এলাকায়? কাকরাইল। হ্যাঁ, তো এই অবস্থাতে তুমি কেন এখন কলেজে যাবে? তারপরে বলে যে না আমি চলে আসবো। আম্মু অনেক কি করে ওকে বাধা দিচ্ছে না যাওয়ার জন্য, কিন্তু তাও কথা শুনে নেই, বলছে যে যাবো, আমার কিচ্ছু হবে না, আমি চলে আসবো। তো তারপরে ও যখন দরজা খুলেও যাচ্ছিল তখনই আমি ওর দিকে আমার শেষ ওর দিকে তাকানো, ওর দিকে যখন আমি তাকাই তখনই আমার মনের মধ্যে তখনই আমার একটা কেমন বলে না মানুষের যে কি বলে একটু জানান দেওয়া আর কি। আমিও যখন অফিসে যাচ্ছি, ফারিন আমাকে বলতেছে বাবা আজকে অফিসে যেও না। আচ্ছা, ও একবার না কয়েকবার আমাকে নিষেধ করছে। সেদিন তার আগের দিন রাত থেকে আমার মনে কু ডাকা শুরু করছিল। আমি ফোনেও দেখেছি যে কিভাবে ছাত্রলীগরা এক একটা মানুষকে বা ছাত্রদেরকে কিভাবে মেরেছে। এই জিনিস দেখার পরে তখন আমার নিজেরও মাথা ঠিক ছিল না। আমারও এমন ইচ্ছা ছিল যে আমিও যাব কালকে আন্দোলনে। কিন্তু যাই হোক, তারপরে সকালে উঠে আমি আবার ফ্যামিলিকে জানিয়েছিলাম যে বাবাকে বলেছিলাম যে আমি আমি প্রোটেস্টে যেতে চাই। তো বাবা বলছে যে তুমি যে তোমার শরীরে কিছু নাই, তুমি কিভাবে যাবা, এরকম অনেক কথা বলছে। তো যার কারণে পরে আর উৎসাহ। ভাইয়াকে বলনি আমি যেতে চাই? ভাইয়াকে না, ওকে বলি নাই, কারণ আমি মনে করছি ও হয়তো যাবে না, কারণ ও যেহেতু ওর স্কিনের প্রতি এত কেয়ারিং, তো এই সমস্ত ঝামেলায় যাবে আমার মনে হয় না যে ও। আমারও অবাক লাগছে যে সানবার্ন হবে দেখে যেই ছেলে হচ্ছে সানস্ক্রিন ইউজ করে এবং মেয়েদের প্রোডাক্ট ইউজ করে, সেই ছেলে আন্দোলনে গিয়ে যুদ্ধ করবে। যখন রাস্তাঘাটে মাঝে মাঝে ঝামেলা লাগে না, যেমন অনেক কিছু নিয়ে মারামারি হয়, তো ওই সমস্ত কিছু যখন হতো ঝামেলা, ওগুলি তো ও কতক্ষণে বাসায় যাবে ওই ঝামেলা এড়িয়ে চলতো, অ্যাভয়েড করতো। তো এখন ওই সমস্ত ঝামেলা ও দেখতে পারতো না। তো ওই ছেলে কিভাবে যাবে এই প্রোটেস্ট করতে? কল্পনার বাইরে ছিল। তোমার সাথে আসলে ফারহানের শেষ কথা কি ছিল? রাতে যখন ও ডিনার করি, তখন ফ্যামিলির সাথে একসাথে বসে কথাবার্তা হয়, এমনি নর্মালি যে নর্মাল কথাবার্তাই হয়েছিল, একসাথে বসেই কথা হয়েছিল, ওইটাই লাস্ট ছিল। তো তারপরে ডিনার শেষে যে যার যার রুমে ঘুমোতে চলে যাই আমরা। আর সেই দিন রাতে ভাইয়া একটু তাড়াতাড়ি ঘুমাতে চলে গিয়েছিল, রাত 10টার দিকে। অন্য টাইমে এত তাড়াতাড়ি ও ঘুমায় না, তো সেদিন খুব তাড়াতাড়ি চলে যায়। তারপর আঙ্কেলের কাছে আসে, আঙ্কেল বলছিলেন যে ও চলে গেল, আপনি তখন অফিসে। ফারহান শহীদ হওয়ার পরে নিশ্চয়ই শুনতে পেরেছেন যে ওখানে কি হয়েছিল, কিভাবে গুলি করেছিল। এই বিষয়গুলো আপনারা কতটুকু শুনেছেন, আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। যখন বাসা থেকে বের হয় তখন তো বেলা 11:30। তো বের হওয়ার পরে বাসা থেকে জানতে পারলাম যে সে বের হয়ে গেছে। বাট তারপরে একটা মনে তো একটা শঙ্কা থেকেই যায়, যদি রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম। আমি অফিসে যাওয়ার সময়, আমার বাসা অফিস কাছাকাছি, যার জন্য এতটুকুর মধ্যে আমি দেখতে পেলাম যে রাস্তার অবস্থা খুব ভীতিকর। সে কোচিনে যাবে বা কোথাও যাবে, এটা খুব রিস্কি। এই জন্য মনে একটা শঙ্কা কাজ করতেছিল। তো বাই দিস টাইম ওর আম্মু ওকে ফোনও দিচ্ছে কয়েকবার, ওকে রিচ করতে পারছে যখন, তখন বাজে বেলা 1টা। 1টার সময় ওর আম্মুকে বলছে যে আম্মু আমি তো ধানমন্ডিতে লুকিয়ে আছি, এদিকে গোলাগুলি হচ্ছে। ধানমন্ডিতে কেন গিয়েছিল? ওখানে কি কোচিং ছিল? তো কলেজটা তো রেসিডেন্সিয়াল না, আচ্ছা আচ্ছা। তো ওইখান থেকে ধানমন্ডি 27 হয়েছিল ইনসিডেন্টটা, তো ওইটা কাছাকাছি।
ধানমন্ডি 27 তো ইনসিডেন্টটা হয়। আন্টি কেন ফোন দিয়েছিল, মানে টেনশন করছিল পরিস্থিতি দেখে? ওর মামাকে ফোন দিই যে ফারহান তো মনে হয় আন্দোলনে গিয়েছে, ওর ফোনে পাচ্ছি না, একটু ট্রাই করেন। তো ওরাও ট্রাই করছিল। আর এটার সময় একটা ফোন আসে যে ওর সহপাঠী আমাকে ফোনটা দেয়, ফোন করে বললো যে আঙ্কেল ফারহানের তো অবস্থা ভালো না, ও তো গুলি খেয়েছে। তো এমনি মেসেজটা শোনার পরে আমার তো পুরা মাথার উপরে আকাশ ভেঙে পড়লো। আমি তখন কি করব, মানে সাথে সাথে আমি মানে অফিস থেকে নেমে কোন দিকে যাব, কি করব আমি দিশা পাচ্ছি না। পরে আমার অফিস মানে হেঁটে হেঁটে আমি বাসায় আসলাম, মানে একই ওয়েতে। তো বাসায় এসে ওদেরকে প্রথমে বললাম, ওর আম্মুকে আর ওকে, যে ফায়াজের তো, ওর নিকনেম ফায়াজ, ফায়াজের তো শুনলাম গুলি লেগেছে, আমি হসপিটালে যাচ্ছি, তোমরা তোমার যে অবস্থা দেখলাম রাস্তায়, তোমাদের তো নেওয়া সম্ভব না, কারণ আমি যেতে পারবো কিনা, কতটুকু কিভাবে যেতে পারি বলা আনসার্টিন। তো আমি তারপরও গাড়ির কাগজ, গাড়ির চাবি এগুলো বুঝিয়ে রেখে, যে যদি আমি পরিস্থিতি দেখে তোমাদেরকে ফোন দিব। পরে আমি অর্ধেক হেঁটে, অর্ধেক রিক্সায় দৌড়িয়ে, এইভাবে কোনো রকম আমি গেলাম লালমাটিয়া সিটি হসপিটালে। এর মাঝখানে কি তোমাদের কাছে ফোন এসেছিল কিনা, বাবার থেকেই জানছো? তো আমি তো ওখানে যেই অবস্থা দেখলাম, যে পুরা মানে একটা মানে আকাশ বাতাস পুরা ভারী, হসপিটালের চতুর্দিকে কান্নার রোল হয়ে বেড়াচ্ছে, আরো কত স্টুডেন্ট এরকম রক্তাক্ত অবস্থায়, ইনজুর অবস্থায় এসে ট্রিটমেন্ট নিচ্ছে। আর আমি যে ওকে শুনলাম যে ওকে লাইফ সাপোর্টে নাকি নিয়েছে, আমি তখন আইসিইউতে যাই, কিন্তু ও তো অন দ্য স্পটেই ডেথ। ওটা জাস্ট একটা মিথ্যা একটা সান্ত্বনা হিসেবে আর কি আইসিইউতে নেওয়া। এবং তার সার্টিফিকেটও ওইটা ব্রড ডেটই লেখা হয়েছে, অন দ্য স্পটেই তার জীবন প্রদীপ নিভে যায়। ওই হসপিটালে তখনও তো আপনি জানতেন না যে ফারহান বেঁচে নেই, জানতেন কি? জানতাম না, যাওয়ার পরে। ওই সময়টা আসলে কি হচ্ছিল? আপনি যখন হসপিটালে গেলেন, দেখলেন যে চারদিকে মানুষের কান্নার রোল, কি পরিমাণ লাশ আপনি দেখেছেন, আপনি তখন আপনার মাথায় কি খেলা করছিল, বা ছেলেকে কি ফিরে পাওয়ার একটু আশা ছিল কিনা? অবশ্যই। আমি তো ওর বেডের সামনে, ও যখন আইসিইউতে ওর বেডে দেখলাম যে অক্সিজেন মাস্ক প্লাস ব্লাডের অনেক কিছুই লাগানো, আমি তখন আমি একদম আল্লাহর দরবারে হাত তুলে মনোজাত করে কাঁদতেছি আর দোয়া করতেছি যে আল্লাহ, তুমি আমার জীবনের বিনিময়ে ওকে সুস্থ করে দাও, ওকে ভালো করে দাও। বাট তার আগেই সে দুনিয়া থেকে চলে গেছে, তখন তো আর কিছু করার থাকে না। কোন সময়টা জানলেন? যে তখন প্রায় 4টার পরে, এক্সাক্ট তখন তো আর টাইম দেখারই নেই, ডাক্তারই জানিয়ে দিয়েছে। হ্যাঁ, বিকাল 4টার পরে জানতে পারলাম। আমার তো, আমি তো 2:30টার সময় খুব মেসেজ পাই, আমার যেতে যেতে 1 ঘন্টা পরে লেগে গেছে। 3:30টায় আমি যাই, আমি মেসেজটা পেলাম প্রায় 4টার দিকে, সম্ভবত, যে সে নেই। সেই সময়টা তো আপনি একাই ছিলেন ওখানে? না, আমার আগে আবার ওর মামা ওর মামি চলে গেছে, ওরা তো মোহাম্মদপুরে থাকে, ওদের কাছে ছিল লালমাটিয়া সিটি হসপিটালে। এখন আইসিইউর থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন ফারহানকে, কি অবস্থায় ছিল বা কেমন? আপনার সন্তানকে যখন আসলে ওই অবস্থায়, এটা কারোই কাম্য না, কোনো বাবারই কাম্য না যে ওই অবস্থায় দেখা। সেই সময়টা আসলে আপনি প্রথম তার মা এবং বোনকে কি জানিয়েছিলেন কিনা? প্রথমে তো আমি নিজে যে দেখে আমি তো নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমার ছেলেটা এরকম ভাবে চলে যাবে, আমি তো চিন্তাও করতে পারিনি। তারপরে আমি নিজেকে একটু স্বাভাবিক করে, কারণ ওই সময় যে একটা অবস্থা হসপিটালের, যে ওই সময় যদি আমি শোকে বা কান্নায় ভেঙে পড়ি, তাহলে ওকে নিয়ে যাওয়াটাই অনেক কষ্টকর হয়ে যাবে। চতুর্দিকে আপনার ছাত্রলীগ, যুবলীগের, ওরা একদম মানে হসপিটাল ঘেরাও করে রেখেছে, যে কোনোভাবে মানে ওরা চাচ্ছে যে গুম খুন যে এরকম হয়েছে, এরকম একটা তাদের টেন্ডেন্সি আছে। পাশাপাশি রাস্তায় আগুন, ওরা নিজেরাই, ইভেন পুলিশ এদিকে হসপিটালে যারা আহত তাদেরকে ট্রিটমেন্ট পর্যন্ত করতে দিতে চাচ্ছে না আওয়ামী লীগের সেই ফেসিবাদীরা এসে। ডাক্তাররা মানে চিকিৎসা দিতে গেলে ওদেরকে ডাক্তারদের কাছ থেকে, ডাক্তারদেরকে বিরত করা হচ্ছে, যে প্রপার ট্রিটমেন্ট না দেওয়া হয়। এরকম একটা অবস্থা, মানে একটু জমকালো একটা অবস্থা সৃষ্টি করলে কি এই জন্য প্রোটেস্টে না যায়, এই ধরনের হয়তো তাদের ম্যান্ডেট। এবং লাশ গুম করারও কি একটা টেন্ডেন্সি ছিল? অফকোর্স ছিল। আমরা তো মানে অনেক কষ্টে ওকে নিয়ে গিয়েছি। কিভাবে ও, মানে তখন লাশটাকে কিভাবে নিলেন,
বা ওখান থেকে ডিসচার্জে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা? হ্যাঁ, তখন তো সার্টিফিকেটে ওইভাবে মেনশন করে লেখে নাই যে মানে বুলেট ইনজুরি বা বুলেট শট গান এরকম লিখে নাই, মানে ডেথ লিখে দিয়েছে, জাস্ট আননোন কেস। আননোন কেস। কারণ ডাক্তারদের একটা ভয় ছিল, ভীতি ছিল, চাপ ছিল, আর ওরা তো হসপিটালে যে কাগজপত্র সব ছিঁড়ে ফেলেছে, সিসি ফুটেজ সব ভেঙে ফেলেছে। পুলিশ তো টিয়ার সেল মেরে আরো ভীতিকর অবস্থা করে রাখতেছে, যেন কেউ ওইখানে ট্রিটমেন্ট নিতেও পারে না, নিতেও আসতে না পারে, ইভেন কেউ যেন ওইখান থেকে বের হয়ে যে আবার পুলিশকে অ্যাটাক করবে এরকম একটা অবস্থা না হয়। তো যাই হোক, আস্তে আস্তে যখন একটু স্বাভাবিক কিছুটা হলো, আমরা বেসমেন্ট থেকে ওকে নিচে নেমে, বেসমেন্টে একটা অ্যাম্বুলেন্স আসলো আলমার্কাজুল থেকে, আলমার্কাজুল ওখানে আমরা ভিতর দিয়ে একদম মহল্লার ভিতর দিয়ে ওকে নিয়ে গেলাম। ওখানে ওর গোসল সম্পন্ন হলো আর কি। ওখান থেকে ওর সবাই, ওর কলেজের সহপাঠী, অনেক অভিভাবক, টিচাররা সবাই আসলো, প্রিন্সিপাল সহ। ওরা সবাই মিলে একটা আবদার করলো ওদের কলেজের মাঠে একটা জানাজা দেওয়ার জন্য। পরে আমরা মাগরিবের একটু আগ মুহূর্তে কলেজ মাঠে একটা জানাজা দিই। জানাজা দেওয়ার পরে আমরা ওকে নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রূপগঞ্জ রওনা হই। আচ্ছা, একটু ফারিনের কাছে আসি। ফারিন, যে সময়টা আসলে মানে সবচেয়ে কষ্টের একটা নিউজ, এই খবর পাওয়ার জন্য তো নিশ্চয়ই প্রস্তুত ছিলে না। তুমি কার থেকে জানছিলে প্রথম? বাবার কাছ থেকে জানি, বাবা ফোন করে জানায় আমাদেরকে। বাসার কি পরিস্থিতি ছিল বা আন্টির কি পরিস্থিতি ছিল সেই সময়? মানে বাবা যখন আমাকে খবরটা দেয়, মানে বাবা কান্না জড়িত কণ্ঠে বলে যে ফারিন, তোমার ভাইয়া তো আর মানে নেই। মানে তখন আমি যখন এই কথাটা শুনি, মানে তখন আমার মনে হচ্ছিল যে আমার শরীর থেকে কিছু, কোনো একটা অঙ্গ বের হয়ে যাচ্ছে, মানে আমার শরীর পুরো ছেড়ে দিয়েছিল, হালকা হয়ে যাচ্ছিল। মানে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে কিছুক্ষণ আগেও যে ভাইয়াটা আমার সামনে দাঁড়িয়েছিল, সে কিভাবে তার সাথে এটা হতে পারে। আর আন্টির কি পরিস্থিতি ছিল সেই মুহূর্তে? মানে আমি তখন একটু মানে না কান্নাকাটি করে, মানে আমি নিজেকে অনেক কষ্টে, আমি মানে তখন নিজেকে শক্ত করে রেখেছিলাম। মানে আম্মুকে তখন মানে আমি সামলাচ্ছিলাম, মানে আম্মু খুব কান্নাকাটি করে সেই টাইমটায়। তখন আম্মুকে অনেক সান্ত্বনা টান্ত্বনা দিয়ে অনেক কিছু করে মানে মানে আমি বসাই, মানে পানি খাওয়াই, এরকম করে আম্মুকে ঠান্ডা করি। তো বাবা তো ছিল হসপিটালে, তো বাবা যখন হসপিটাল থেকে আসবে মানে আমাদেরকে ফোনে বলেছিল যে আমাদেরকে রেডি থাকতে, তো যখন আসবে তখন আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হব, ভাইয়াকে ওইখানে দাফন করা হবে। তো তখন আমরা বাসায় বসে দোয়া করতে থাকি, আমি আম্মু মানে নামাজ পড়ি, যায় নামাজে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকি, দোয়া করতে থাকি বাবা আসা পর্যন্ত। তো তারপরে যখন বাবা আসে, যখন মানে আমরা ভাইয়ার ডেড বডি নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়িতে ওকে দাফন করার জন্য, মানে সেই মুহূর্তে আমাদেরকে হামলার শিকার হতে হয়েছে। কি? হ্যাঁ, মানে কি বলবো, মানে এমন একটা পরিস্থিতি ছিল তখন, মানে একজন একটা মানে ডেড বডি, সেটাকে নিয়ে যাওয়ারও কোনো উপায় ছিল না। মানে যেই মানুষটা মানে মারা গেছে, সেই মানুষটাকে কি আমরা দাফন করতেও পারবো না? তখন আমাদেরকে হামলার শিকার হতে হয়। কারা হামলা করে, কিভাবে হামলা করে? সন্ত্রাসীরাই করে। মানে আমরা যখন মানে যাত্রাবাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সে ওরা দেখতে পায়। তো অ্যাম্বুলেন্স দেখার পরে তারা মানে অ্যাম্বুলেন্সে ওরা লাঠি দিয়ে অ্যাটাক করে। ওরা তো মানে গাড়ির কাঁচও ভেঙে ফেলেছিল, এমনকি আমার খালা যেই সাইডে বসা ছিল, মানে ড্রাইভার গাড়ি লক করেনি, তো গাড়ি গেট খুলে আমার খালাকে বের করতে পর্যন্ত নিয়েছিল, এরকম অবস্থা হয়েছে। মানে তারা কি বুঝেছিল যে এখানে লাশ আছে? হ্যাঁ, বুঝেছিল। তো অনেক কিছু করার পর তারপরে তাদেরকে ডেথ সার্টিফিকেট দেখিয়ে বুঝায় শোনায় যে তারপর আমরা যেতে পেরেছি। মানে তারা যদি একবার জানতো যে সে এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, তাহলে মানে আমরা সেই মুহূর্তে বেঁচে ফিরতে পারতাম না। তোমরা কি বলেছিলে যে অন্য কারণে মারা গেছে? না, আমরা বলেছি যে ও একজন স্টুডেন্ট। মানে তারপর ডেথ সার্টিফিকেট দেখিয়েছি, এটা দেখানোর পর অনেকেই করে আমরা যেতে পেরেছি। কারণ প্রায় মানে বাবা অ্যাম্বুলেন্সে মানে সামনের সিটে বসা ছিল, তো সেখানে যখন মানে সেখানেও প্রায় অর্ধেক কাঁচ ভেঙে ফেলেছিল, তো সেখানে বাবারও কাঁচ ছিটে আমাদের। তারপর দুইটা ছিল অ্যাম্বুলেন্স, যেটা ছিল ভাইয়ের লাশ সেটা বাবা বসা ছিল, আর তার পিছেরটাই ছিলাম আমরা। তো দুইটা গাড়িতে আমাদেরকে হামলা করে আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা। যখন প্রথম বাসায় লাশটা নিয়ে আসা হয়, আমি আসলে এই প্রশ্নটা কিভাবে করব আমি জানি না, মানে যে মানুষটা ছটফট করে এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিল সেই মানুষটা নিস্তেজ হয়ে গেল, তখন কি দেখলে তুমি ওই সময়টা?
যখন বাসায় নিয়ে আসা হয় মানে আমাদের ঢাকা বাসাতে, তখন মানে আমরা তখন লাশ দেখিনি, আমি আম্মু কেউই দেখিনি। আমরা একেবারে নারায়ণগঞ্জে গিয়ে সেখানে যখন ওকে জানাজা পড়াবে, জানাজা পড়ার আগ মুহূর্তে আমরা দেখি ওকে, তখনই দেখি মানে তখন আমি আম্মু একসাথেই দেখি শেষবারের মতো ভাইয়াকে মানে ধরে ধরে দেখি। তো সেটাই ছিল শেষ। তার মানে তখনও মানে মানে আমার আমার খুব মানে রাগ হচ্ছিল যে মানে কিভাবে একটা জলজ্যান্ত মানুষকে কেউ কেউ এভাবে হত্যা করতে পারে। মানে তার কি একবারও হাত কাঁপলো না? আমার ভাইয়ের কি দোষ ছিল মানে আমি জানতে চাই খুনিদের কাছে। ও কি করেছিল? ওদের কোনো ক্ষতি করেছিল? এই স্টুডেন্টদের হাতে তো কোনো অস্ত্র ছিল না, তারা নিরস্ত্র ছিল। তারা তাদের দাবি আদায়ের আদায়ের জন্য তারা রাজপথে নেমেছিল, আন্দোলন করেছিল। এর জন্য তাদেরকে এভাবে কেন পাখির মতো করে খুন করা হবে? তোর ভাই তো কলেজ স্টুডেন্ট ছিল, নিশ্চয়ই তার আরো বন্ধু ছিল। সেই বন্ধুদের মধ্যেও কি কেউ আহত বা এরকম শহীদ হয়েছে কিনা? ভাইয়ার কলেজের মধ্যে একমাত্র ভাইয়াই শহীদ হয়েছে, কিন্তু আহত হয়তো বা হ্যাঁ আহত হয়েছে অনেকেই ওর কলেজ থেকে, কিন্তু শহীদ একমাত্র আমার ভাই হয়েছে। আর ও কিন্তু ঢাকার মধ্যে ছিল প্রথম শহীদ। 18 জুলাই যখন আমার ভাইয়া শহীদ হয় তখন টাইম ও পৌনে দুইটা থেকে 2টার মধ্যে ওর গুলিটা লাগে। তো তারপরে ও অন দ্য স্পটেই ও শহীদ হয়ে যায়। তো তারপরে যখন ও শহীদ হয় তো তখন আমার আন্টি নাজিয়া খান, আমরা সবাই দেখেছি যে ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছিল যে নাজিয়া খানের ফেসবুক প্রোফাইল থেকে যে নাজিয়া খান আমার আন্টির সাথে আমার ভাইয়ার একটা ছবি পাঞ্জাবি পরা। তো ওই ছবিটা আমার আন্টি লিখেছিল যে দিস ইজ মাই ফারহান ফাইয়াজ, হি ইজ ডেড নাও, আই ওয়ান্ট জাস্টিস। তো এই পোস্টটা মুহূর্তের মধ্যে এত শেয়ার হয়, মানে প্রায় লাখ লাখ শেয়ার হয়ে যায়। তো সেটা বাংলাদেশ সহ এর বাইরের দেশেও অনেক শেয়ার হয়, যার কারণে বাইরের দেশে যেমন ইউরোপ থেকে বা অন্যান্য অনেক কান্ট্রি থেকে বাংলাদেশকে অনেক চাপ দেওয়া হয়। তো যার কারণে ওই মুহূর্তে এই এক্স গভর্নমেন্ট ইন্টারনেট অফ করে দিতে বাধ্য হয়। তো আমি বলবো যে আমার ভাইয়ার শহীদ হওয়ার পরে ইন্টারনেটটা অফ করে দেওয়াটা হয়, আর এটা ছিল 10 দিনের জন্য ইন্টারনেটটা অফ হয়। তারপরে কারফিউ জারি করা হয়। মানে এই সব মানে আমি বলবো যে আজকে যে আমরা বাংলাদেশ পেয়েছি, আমরা যদি বলি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, তো এটা শুধুমাত্র এটা যে প্রথমে তো ছিল এটা কোটা বিরোধী আন্দোলন, তো কোটা থেকে যে এই যে আমরা এক দফাতে নিয়ে এসেছি, এটার পিছনে আমার ভাইয়ের অনেক বড় একটা অবদান। কারণ সেদিন যদি ভাইয়ার সেই পোস্টের কারণেই আমি বলবো যে আজকে এই এক দফাতে এসেছে এবং আজকে দেশ থেকে হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছে। এখানে আমার ভাইয়ার অনেক বড় একটা অবদান। একটু আঙ্কেলের কাছে আসি। আঙ্কেল, ওই সময়টা যে ফারহান ফাইয়াজ যখন আন্দোলন ছিল, নিশ্চয়ই তার বন্ধুরাও তার সাথে ছিল, ছিল কি কোনো বন্ধু? তো তাদের থেকে নিশ্চয়ই কিছু জানতে পেরেছেন যে সেই সময়টা কি করছিল বা সেখানে কেন গিয়েছিল, গুলিটা কিভাবে লাগে, কারা গুলিটা করে, সেই খুনিকে কি আইডেন্টিফিকেশন করতে পেরেছেন কিনা? ওই দিন আমার ছেলে সহ ওই কলেজ থেকে ওরা প্রায় 1000 স্টুডেন্ট এবং সেন্ট জোসেফের স্টুডেন্ট, ওরা একটা টাইমে গণভবনের যে প্রোটেকশন, যে আর্মি ব্যারিকেড ছিল, ওটা নাকি ওদের টার্গেট ছিল ভেদ করে গণভবনে অ্যাটাক করার। তো ওরা আস্তে আস্তে লালমাটির ভিতর দিয়ে ওরা 27 নম্বরে জড়ো হয়, ধানমন্ডি 27-এ। তখন ওর যে সহপাঠী বা ক্লাসমেটদের কাছে যেটা জানতে পেরেছি, এদিকে মানিক মিয়া এভিনিউ থেকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী, আর ওই দিক থেকে 7 মসজিদের রোড, ওই দিক থেকে মানে আওয়ামী লীগের ওরা একটা ট্র্যাপে পড়ে গিয়েছিল। 27 নম্বরের দুইটা সাইড থেকে ওদেরকে অ্যাটাক করে ফেলে, পাশাপাশি পুলিশ বাহিনী তো আছেই। ওই অবস্থায় একদিকে টিয়ার সেল, একদিকে রাবার বুলেট, তারপরে অরিজিনাল বুলেট, যে ফাঁকাওয়াজ সাউন্ড গ্রেনেড, এগুলোর পরে ওদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তো আমার ছেলে নাকি করছে যে ওর সহপাঠী ওর বন্ধুদেরকে সেভ করার জন্য ও লাঠি নিয়ে আগে গেছে, এগিয়ে একজন বলল ওদের থেকে। তখন আরেকজন নাকি মানে গুলিটা, একজন বলল যে গুলি করতেছে, ওই গুলিটা ফারহান, আমার গুলিটা ফারহান নিজে নিয়ে নিল। আরেকজনকে সেভ করতে যেয়ে আমার ছেলে গুলিটা নিয়েছে, এরকম এক বন্ধু একটা কমেন্ট করেছে। কিন্তু এক্সাক্ট কার গুলিটা লেগেছে, চতুর্দিকে তো ধোয়া,
মানে টিয়ার সেলের যে ধোয়া, এই কারণে এক্সাক্ট বুঝতে পারি। কোনো সিসিটিভি ক্যামেরা ফুটেজ বা কিছু? ফুটেজটা আমরা তো এখন পর্যন্ত আমাদের হাতে পাইনি। আমি আজকেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, উপদেষ্টার কাছে আমি বললাম, আইজিপি মহোদয় ছিল, ওনারা আমাকে হোপ দিয়েছে যে এটা অন্তত চেষ্টা করবে। স্পেসিফিক আমি বলছি, স্পেসিফিক কারগুলিতে তার জীবন প্রদীপটা নিভে গেল, আমি সেই লোকটাকে দেখতে চাই। বাবা হিসাবে আমার এটা দেখার। সেই লোকটাকে যদি আপনি দেখেন বা আজকে ধরেন আপনার মুখোমুখি যদি বসে থাকে, তাকে আপনি কি বলতে চান, কি জিজ্ঞেস করতে চান? আমি অবশ্যই তার বিচার চাইবো, এবং পাশাপাশি আমি একটা কথাই বলবো যে কি অপরাধ করেছিল আমার ছেলে। তুমি একটা নিষ্পাপ, একটা 17 বছরের বাচ্চা ছেলেকে তুমি কি করে গুলি করে মারতে পারলো? মানুষ তো একটু হাতও কাঁপে, এরকম একটা ইনোসেন্ট বাচ্চাকে তুমি কি করে গুলি করে মারলা? তাদের মানে একটু হাত কাঁপলো না? আন্টির কি অবস্থা? সে তো এখনো স্বাভাবিক জীবনে আসতে পারেনি আমার ওয়াইফ। এখনো সেই এই ভালো এই খারাপ, মানে ছেলের জন্য তার লাইফ স্টাইলটা এখন অন্যরকম হয়ে গেছে। লাইফ মানে স্বাভাবিক নাই। দেখা যাচ্ছে যে হঠাৎ করেই কাঁদতেছে, হঠাৎ করেই একটু এক্সাইটেড হয়ে যাচ্ছে, কাজের মেয়ের সাথে এমনিতেই ফর নাথিং একটু চেঁচামেচি করতেছে। মানে এই চেঞ্জগুলো তার মধ্যে হয়ে গেছে এখন। আচ্ছা, আমরা দেখেছি যে সেই সময় সাবেক সরকার প্রধান যিনি ছিলেন, প্রধানমন্ত্রী সাবেক, তিনি যখন অনুদান দিচ্ছিলেন যারা আসলে যে শহীদ হয়েছে কিছু মানুষকে, সেই সময় আপনি উপস্থিত ছিলেন, কিন্তু আপনি অনুদান গ্রহণ করেননি। কেন করেননি বা কি হয়েছিল? আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের হাত থেকে আমি অনুদান নিব, আমি আমার বিবেক এটা সায় দেয়নি। আপনি অনুষ্ঠানে তো উপস্থিত ছিলেন। হ্যাঁ, উপস্থিত ছিলাম। আমি তো বিচারের জন্য গিয়েছিলাম। যদিও যারা খুন করেছে তারা বিচার করবে না, তারপর আমি প্রতিবাদ হিসাবে কিছু কথা বলার জন্য আমি ওখানে গিয়েছিলাম। কিছু বলেছিলেন আপনি হ্যাঁ, শেখ হাসিনাকে? হ্যাঁ, কি বলেছিলেন? ব্যতিক্রম, ওখানে 34টা ফ্যামিলি ছিল, ভিকটিম ফ্যামিলি। ওই 34 আবু সাইদের ফ্যামিলিও তো ছিল। আবু সাইদের ফ্যামিলিও ছিল। তো আমি একমাত্র ব্যতিক্রম। আমি প্রতিবাদ হিসাবে আমি ওনার কাছে 3টা জিনিস যেটা চেয়েছি, সেটা হলো কারা ওকে হত্যা করলো সেটা খুঁজে বের করে বিচারের আওতায় আনা। সেকেন্ড, আমি ধানমন্ডি 27 নম্বর রোডটা ওর নামে নামকরণ চেয়েছিলাম, যেহেতু ওই রোডে সে শাহাদাত বরণ করে। আর থার্ড, ওর নামে একটা চ্যারিটি করার জন্য আমি বলেছিলাম, যে ফাউন্ডেশন, যেটার মাধ্যমে দুস্থ মেধাবী স্টুডেন্টরা স্টাইপেন্ড পাবে, গরিব দুস্থ জনগণ সেবা পাবে, এটার মাধ্যমে সে স্মরণীয় থাকবে আমার ছেলে। এই 3টা জিনিস আমি চেয়েছিলাম। কিন্তু আপনি তো জানেন যে আসলে খুনি কে, বা আপনি তো মামলাও করেছেন সাবেক প্রধানমন্ত্রীর নামে। যিনি খুনি তার কাছে এই চাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত? অ্যাকচুয়ালি তার কাছে যুক্তিযুক্ত ওই মুহূর্তে আমাদের যেই অবস্থা, বা সবাই আপনারা যারা জানেন, এইরকম ভাবে তারা ফেস্টিভ্যালি কায়েম করেছিল, বা এরকম ভাবে সমস্ত কিছুতে তারা কক্ষিগত করে ফেলেছিল যে তাদের যে ক্ষমতা, যে পাকাপোক্ত যেটা বলা হয়, ওরা যে এরকম পালিয়ে যেতে বাধ্য হবে, বা এক দফা আন্দোলন ছাত্রদের, এই জুলাই অভ্যুত্থানটা যে এরকম একটা কঠিন অবস্থানে যাবে, ছাত্ররা যে এত কঠিন হয়ে এক দফা আন্দোলনে এবং তারা তাদের বিজয় অর্জন করতে পারবে, এটা তো আমরা ওই মুহূর্তে বুঝতে পারিনি। আমরা আলটিমেটলি সবাই তো এতটুকু বুঝতে পারছিলাম যে ওরা যেইভাবে ওদের পজিশন বা ক্ষমতা কুক্ষিগত করে ফেলছে, ওরা হয়তো বা আরো লং টাইম আছে, সেই হিসাবে যে মন্দের ভালো অন্তত একটা কিছু হোক ছেলের জন্য, এই হিসাবে চাওয়া আর কি। বুঝতে পেরেছি। কিন্তু আপনি ব্যতিক্রম ভাবে আসলে অনুদানটা গ্রহণ করেননি, এটাতেই কিন্তু আপনার একটা নীরব প্রতিবাদ আমরা দেখেছি। তুমিও কি গিয়েছিলে কিনা সেই সময়? কোনো কনভারসেশন হয়েছিল তোমার সাবেক প্রধানমন্ত্রীর সাথে? সাবেক প্রধানমন্ত্রীর সাথে আমার কোনো কনভারসেশন হয়নি, কিন্তু সেখানে আরো যত নিউজ মিডিয়া ছিল, মানে তারা আমার স্পিচ রেকর্ড করেছে। তারা আমাকে এটা বলেছিল যে যদি পরবর্তীতে যদি নেক্সট গভর্নমেন্ট আসে, তো তখন আমরা তোমার এই স্পিচটা আমরা রিলিজ করব। তখন করেনি? না। কি বলেছিলে স্পিচে? না, আমি বলেছিলাম এই মানে বিচারের কথাই বলেছিলাম। তোমার সামনে যদি তোমার ভাইয়ের খুনিকে দাঁড়া করানো হয়, তুমি তাকে কি বলতে চাও? আমি এটাই বলতে চাই যে আমার ভাইয়ের কি দোষ ছিল, মানে সে কি করেছিল আপনাকে যে আপনি তাকে একেবারে মানে গুলি করে দিলেন? তারা তো নিরস্ত্র ছিল, তাদের হাতে তো কোনো লাঠি সোঁটা।
সে কি কোনো অস্ত্র ক্ষতি ছিল না। করেছিল? মানে তার হাতে তো কোনো অস্ত্র ছিল না, তারা তো মানে শান্তিপূর্ণ আন্দোলন করছিল, তো কিভাবে মানে করতে পারলেন আপনি? গুলিটা কোথায় লেগেছিল? ওর একেবারে বুকের মাঝখানে লেগেছে। মানে ও শহীদ হওয়ার কিছুদিন পরে আমি ওর মানে এই ছবিগুলি দেখতে পাই, যে ওর যে যে জায়গায় গুলি লেগেছে, তারপর ওর পুরো ছবিগুলি আমি দেখে মানে ওই ছবিগুলি দেখার পর থেকে মানে মানে এখনো আমার মাঝে মানে সবসময় ওই ছবিগুলি আমার স্মৃতিতে ভাসে। মানে এগুলি মানে যখন আমার মানে আমি এখনো মানে ওই ট্রমা থেকে আমি এখনো মানে বের হতে পারিনি। যখন আমার এই স্মৃতিতে ওই জিনিসগুলি ভাসে, আমি মানে কি বলবো, মানে এই কষ্ট আসলে কাউকে কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। পিতা হয়ে সন্তানের লাশ কাঁধে, এর থেকে ভয়াবহ পরিস্থিতি মনে হয় আর নেই। ওই যে প্রথমেই বলেছিলাম যে সন্তান যখন প্রথম জন্ম নেয়, সন্তানকে কিন্তু প্রথম পিতার হাতেই দেওয়া হয়, সেটা হয় সবচেয়ে আনন্দানুভূতি। এবং যখন সন্তানের লাশ কাঁধে নেয়, সেটা হচ্ছে সবচেয়ে, এই পরিস্থিতি আসলে কারোরই কাম্য না। সেই সময়টা যদি বলতেন। পৃথিবীতে সবচেয়ে বেশি ভারী হলো পিতার কাঁধে সন্তানের লাশ। সেই ভারী বস্তুটা যে আমাকে এখনই বহন করতে হবে, মানে আমাকেই বহন করতে হবে। আলটিমেটলি ঘটনাটা হতো উল্টা, আমাকে সে খাটিয়ে করে কবরে নিয়ে যেত, আর আমি যে তাকে নিয়ে যেতে হয়েছে, এটা আমার জন্য যে কতটুকু কষ্টের বা যন্ত্রণা বা বেদনাদায়ক, এটা একমাত্র আল্লাহ পাকই জানে, বা যারা সন্তান আমার মতো হারিয়েছে তারা জানে। ওর 6 মাস ও আমাদের মাঝে নেই। আমি গতকালকে ভোরে চলে গিয়েছিলাম, ফজরের নামাজ পড়ে ওর কবরে দোয়া করে ওর কবরটা আবার পরিষ্কার করে তারপরে আমি ঢাকায় ফিরে আসি। ভাইয়ার কবরে যাওয়া হয় কিনা? কয়েকদিন যাওয়া হয়েছে, কিন্তু ইদানিং আমি আর যাইনি কবরে। কারণ আমাদের ইসলাম ধর্মে নাকি আছে যে মানে মেয়েদের কবর জিয়ারত করতে যাওয়া নাকি উচিত না, এরকম টাইপের। তো এটা শোনার পর থেকে তারপরে আর কবর জিয়ারত করতে যাই না। কিন্তু মানে এমনিতে তো ভাইয়ের জন্য সবসময় দোয়া করি, যাতে আল্লাহ ওকে জান্নাত নসিব করে, জান্নাতের উচ্চ মর্যাদা দান করে, এবং আমরা যেন, আমার পরিবার যেন আখিরাতের ময়দানে আমরা যেন সবাই একসাথে থাকতে পারি, আমাদের যেন পুনর্মিলন ঘটে, এটাই এখন দোয়া করি। কারণ দোয়াটাই হচ্ছে এখন কাজে দিবে। শহীদদের স্মরণে, শহীদদের নাম অনুসারে 200টিরও বেশি স্টেডিয়াম নির্মাণের একটা কথা আমরা শুনেছি। এতে মনে হয় ফারহান ফায়াজের নামও আছে, আপনি জানেন কিনা আমি জানি না। হ্যাঁ, ফারহান ফায়াজের নামে একটা স্টেডিয়াম অলরেডি নামকরণ হয়েছে। এটা জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ। এটা উদ্বোধন অলরেডি হয়েছে, আমরা ওই দিন ছিলাম উদ্বোধন অনুষ্ঠানে। তো পর্যায়ক্রমে প্রায় 200টি উপজেলায় 200 শহীদের নামে আরো স্টেডিয়াম নামকরণ করবে এই গভর্নমেন্ট, এরকম উদ্যোগ নিয়েছে। এই যে আলটিমেট যে লসটা, সেটা হচ্ছে এই যে ভুক্তভোগী কিন্তু আপনারাই সারা জীবন এই কষ্টটা, এই দুঃখটা বয়ে বেড়াবেন। বুকের ভেতর যেন একটা শক্ত পাথর, যে পাথরটা কোনোভাবেই সরানো যাবে না। আপনি সারা জীবন যত বছর বেঁচে থাকবেন, যত দিন বেঁচে থাকবেন, ঠিক এই পাথরটাকে চাপা দিয়েই আপনাকে সামনে এগিয়ে যেতে হবে, আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যদি আমি একটু জানতে চাই যে উদ্দেশ্য নিয়ে আসলে ফারহান ফাইয়াজের মতো আরো অনেকেই শহীদ হয়েছে বা এখনো ইনজুর্ড আছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, নতুন বাংলাদেশ আমরা বলছি, কি মনে হয় সেই উদ্দেশ্যের পথেই কি আমরা এগিয়ে যাচ্ছি কিনা? আপনারা কি সন্তুষ্ট কিনা? অ্যাকচুয়ালি যেই লক্ষ্যে আমার ছেলে সহ আরো অনেক শহীদ হয়েছে, এই শহীদদের সেই লক্ষ্য বা সেই ওরা যে প্রত্যাশা করেছিল, যে রকম দেশ চেয়েছিল, সেই রকম প্রত্যাশার দিকে দেশ এগোচ্ছে কিনা আমরা তো এখনো সন্দিহান। কারণ দেখেন আমরা কেমন একটা দেশে আছি, যেখানে সে বিগত সরকার 16 বছর যারা ছিল, তার আগেও যারা ছিল ক্ষমতায়, প্রত্যেকেই কিন্তু আমরা দেখেছি যার যার কথা ভেবেছে। পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় এসেছিল তারা কিন্তু তাদের নিজেদের কথাই ভেবেছিল, দেশের কথা কিন্তু কেউ ভাবেনি। দেশে যেমন এই যে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, আপনার খাদ্যদ্রব্যে ভেজাল, আজকে বাংলাদেশের মানুষ এত অসুখ বিসুখ কেন? ম্যাক্সিমাম এগুলা কিন্তু আপনারা প্রিন্ট গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা আরো ভালো জানবেন যে খাবার দাবার ভেজাল থেকেই কিন্তু এই ধরনের অসুখ বিসুখগুলো বেশি।
তো আমরা একটা ভেজাল মুক্ত, খাদ্যে ভেজাল মুক্ত, দুর্নীতি মুক্ত, আপনার করাপশন মুক্ত, বৈষম্যহীন একটা বাংলাদেশ এটা চাই, যে যার জন্য ছেলেপেলেরা জীবন দিল। এখন সেই লক্ষ্যে এগোচ্ছে কিনা আমরা কিন্তু এখনো পুরাপুরি আশাবাদী না। হ্যাঁ, আমরা সেটা অনেকটা ধোঁয়াশাই আছে আমাদের মধ্যে এখনো। এই যে 5ই আগস্টের পর অনেকেই কিন্তু এই যে যারা ছাত্রদের মধ্যে আন্দোলন করেছে বা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, সেখান থেকে কিন্তু অনেক সময় আমরা শুনছি যে রাজনৈতিক পরিচয় আত্মপ্রকাশ হচ্ছে বা কোনো একটা রাজনৈতিক দল বলছে যে আমাদেরও সাপোর্ট ছিল। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি আসলে রাজনৈতিক কোনো উদ্দেশ্য হাসিলের আন্দোলন ছিল কিনা, নাকি স্রেফ ফারহান ফাইয়াজ কি কোনো রাজনৈতিক ব্যক্তি ছিল বা রাজনৈতিক দলের সাথে কোনো? ও যেই কলেজে পড়তো ওখানে তো রাজনীতি বলেই নেই। হ্যাঁ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান, এবং ওখানে তো বাচ্চারা পড়াশোনা করে, ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা কলেজ। তো ওর বয়সও 17, তো রাজনীতির কিছু বুঝতেও না, ইভেন সে কোনো রাজনীতির সাপোর্টও ছিল না, ও তো ভোটারই না। তো ওরা, আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া কি আসলে এই ছাত্র আন্দোলন সম্ভব ছিল কিনা বা এই গণ আন্দোলন? ওরা তো ছাত্ররা তো প্রথমে তো ওদের কোটা বিরোধী আন্দোলনে গিয়েছিল। কোটা একটা বৈষম্যহীন একটা ব্যবস্থা বা কোটা বিরোধী আন্দোলনে গিয়েছিল। কোটার বাইরে তারা আন্দোলন করতে গিয়েছিল। তখন তো কোনো পলিটিক্যাল ব্যানার বা পলিটিক্যাল কোনো পার্টির ব্যানারে ওরা যায়নি, তাদের লিগ্যাল একটা ইস্যু নিয়ে গিয়েছিল। তো সেখানে তো পলিটিক্যাল কোনো পার্টির ইনভলভেশন আমি দেখি না। আচ্ছা, শহীদ পরিবারের একজন বাবা হিসেবে বা আপনি যদি একটু বলতেন যে এই যে প্রপার মর্যাদা বা এই যে শহীদদেরকে মনে রাখার জন্য বা স্মরণীয় রাখার জন্য যে প্রপার যে অ্যাক্টিভিটিস গুলো, সেগুলো কি ঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা, আপনারা সন্তুষ্ট কিনা? অবশ্যই এই যে একটা চেঞ্জ দেশের, ফেসিবাদীরা যে পালাতে বাধ্য হয়েছে, যাদের ত্যাগের বিনিময়ে তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য বা তাদেরকে জাতি চিরদিন যেন মনে রাখে, এরকম গভর্নমেন্টের তরফ থেকে অনেক ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত, যেটা অলরেডি গভর্নমেন্ট নিচ্ছে, পর্যায়ক্রমে হবে। সর্বোপরি এই তাদের এই হত্যাযজ্ঞ যারা চালিয়েছে তাদের বিচারের ব্যবস্থায় আনা। আপনি তো মামলাও করেছেন ইতিমধ্যে। মামলা করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আমি প্রথম মামলাটা করি। তো সেদিন আমার মামলার করার পরে আমাদের যে ওপিনিয়ন গুলা বিভিন্ন আপনার ইলেকট্রনিক মিডিয়ায় যে লাইভ দেখানো হয়, তার পরিবর্তে কিন্তু আমাদের উপরে ইনডাইরেক্টলি অনেক রকমের হুমকি ধমকিও আসে। আচ্ছা, ইনডাইরেক্টলি তখনও আমাদেরকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে যে বাংলাদেশে যদি কখনো আবার আওয়ামী লীগ সরকার আসে, বাংলাদেশ আমাদের জন্য অতীত হয়ে যাবে। এরকম হুমকি ধমকি আমরা সম্মুখীন হয়েছি। মানে তার মানে ওরা দেশে বা দেশের বাইরে থেকে এখনো ষড়যন্ত্র করতেছে। কিন্তু আপনারা কি প্রপার নিরাপত্তা পাচ্ছেন? আমাদের তো নিরাপত্তার জন্য কোনো নিরাপত্তা বাহিনী কোনো নিয়োগ দেয়নি আমাদের শহীদ পরিবারের নিরাপত্তার জন্য। আমরা তো এখন ইনসিকিউর ফিল করি, যেটা সত্যি কথা, কারণ ফেসিবাদীরা তো এখনো উৎপেতে আছে, সব জায়গায় ওদের সাঙ্গপাঙ্গ আছে। আপনি এখনো কি প্রশাসনে কি মুক্ত হয়ে গেছে ফেসিবাদী বা আওয়ামী বাহিনী ছাড়া? প্রশাসনের সর্বত্রই তো এখন ওরাই আছে। রাতারাতি কিভাবে এগুলো চেঞ্জ করবেন? চেঞ্জ করা তো যাবে না এত সহজে। কিন্তু এই যে আপনাকে গুপ্ত হত্যাও তো আমরা শুনেছি, তারপরে এই যে আপনাদেরকে হুমকি দিচ্ছে, তাহলে তো কিছুটা নিরাপত্তাজনিত সংকট আপনাদের মধ্যে আছে এবং ভয়ভীতিও আছে, যেহেতু ফারিনও এখনো ছোট। তো সেক্ষেত্রে কি আপনি সহায়তা চেয়েছিলেন কিনা? আমার ব্রাজিলের কাছে আমরা আজকেও বলেছি, আমরা শহীদ পরিবাররা কিন্তু ইনসিকিউর, আমাদের নিরাপত্তার কথা আপনারা মাথায় রাখেন। খুব তাড়াতাড়ি চাই যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় খুব তাড়াতাড়ি শহীদ পরিবারের সিকিউরিটির জন্য। আমরা আর কোনো গুপ্ত হত্যা চাই না। আর একটু ফারিনের কাছে সর্বশেষ একটু জানতে চাই, ফারিন, এই মুহূর্তে তোমাকে যদি আমি একটা কাগজ দেই বা কলম দেই, যদি একটা চিঠি লিখতে বলি তোমার ভাইকে, সেই চিঠিটা কি হবে? ভাইয়াকে বলবো যে ভাইয়া, আমি তোমাকে ছাড়া একদমই ভালো নেই। প্রতিটা দিন যত যাচ্ছে তোমার স্মৃতি আমাকে তত আঁকড়ে ধরছে। তোমার স্মৃতি কখনো এই জিনিসটা কখনো ভুলতে পারবো না আমি তোমাকে। এই যতজন শহীদ হয়েছে কেউই তাদের স্বজনকে ভুলতে পারবে না। তাদের যে কষ্ট, তাদেরকে এটা সবসময় বয়ে বেড়াতে হবে। আমার কাছে যেমন আমার ভাইয়া নেই, আমাকেও এই কষ্ট সবসময় সারা জীবন বয়ে বেড়াতে হবে। কারণ আমার একমাত্র ভাই ছিল। এখন আমি
মানে আমি এখন, বলে না মানুষ যে আমি এখন সঙ্গী ছাড়া বা সঙ্গীহান হয়ে গিয়েছি, মানে এখন আমার মানে সব সময় সব জায়গায় আমাকে, বাসায় সারাদিন আমার একা থাকতে হয়, আমার কোনো সঙ্গী নেই যে আমি যার সাথে একটু দুইটা কথা বলবো, মানে সারাটা দিন আমার একা একাই কাটে, আমি কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না। আর সামনের দিনগুলো কিভাবে যাবে সেটা আল্লাহই ভালো মাত্র জানে। ফারিন, আমরা চাই যে তুমি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাও, কারণ জীবন কিন্তু জীবনের নিয়মে চলেই যাবে। হয়তো বা তোমার এই কষ্টের আধিক্যতা সেটা কমানো কারো পক্ষেই সম্ভব না, কিন্তু জীবনের নিয়মে চলতে হবে, সেটাই প্রত্যাশা। আল্লাহ তাআলা তোমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এবং আঙ্কেলকেও আন্টিকেও একটু জানতে চাই, ফারহান ফায়াজের কিছু স্মৃতি আপনি নিয়ে এসেছেন, আঙ্কেল আপনি যদি আমাদেরকে একটু দেখাতেন। স্মৃতি মানে ও 16 তারিখে যে প্রোটেস্টে গিয়েছিল, এটা আমরা পরে ওর ফ্রেন্ডের কাছে জানি। 16 তারিখে যেই জামাটা পরে সে গিয়েছিল, ওই জামাটা আমরা নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, যদি আপনারা সেটা করতে চান। এই জামাটা, তো এই জামাটা পরে আমার ছেলে 16 জুলাই প্রথম আন্দোলনে যায়, লাল জামা, লাল জামা পরে। তখন তো একটা প্রতীকী ছিল লাল। এই শার্টটা পরে আমি 31 ডিসেম্বর 24 আমি শহীদ মিনারে, এটা পরে আমি প্লেকার্ড নিয়ে আমি ভাই হত্যার বিচার জানাই। আর কোন ওর কাঁধে যে ব্যাগটা ছিল প্রোটেস্টের দিন 18 তারিখ, ওই ব্যাগটা আমরা ঢাকা ভার্সিটিতে, ওরা একটা কর্নার করতেছে, মানে মিউজিয়াম, ওখানে দিয়ে আসছি। আমরা কি আরো কিছু দেখবো? যে ছবিটা বেশি ফেসবুকে এই হয়েছিল, এই ছবিটাও আছে এখানে। এই এটা গত রমজানের ঈদে এই ছবিটা ওরে ফ্রেন্ড ঈদে একসাথে নামাজ পড়তেন তো না? হ্যাঁ, ওর ফ্রেন্ড এই ছবিটা উঠিয়েছিল এবং ওই ফ্রেন্ড আক্ষেপ করে পোস্ট দিল যে আমার এই ছবিটাই তোর মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য ব্যবহার করতে হলো, এরকম আর কি। জলজন্ত মানুষ একটা স্মৃতি হয়ে দাঁড়ায় না কিছু ছবির মধ্যে খালি, যে আমরা চারজন একসাথে, এখন সব জায়গায় আমরা তিনজন হয়ে গেলাম। ওর মিসিংটা তো এটা সারা জীবনের জন্য থেকেই যাবে। এখন আমরা কোথাও ঘুরতেও পারি না ওকে ছেড়ে, যে ওর মায়ের সাথে স্মৃতি। মাশাআল্লাহ, উনি আসলে কিন্তু অনেক সুন্দর ছিলেন। দুই ভাই বোনের স্মৃতি। তোমাদের চেহারাও কিন্তু প্রায় মিল আছে অনেকটা। হ্যাঁ, অনেকে বলে যে, অনেকে আমাকে ভাইয়া শহীদ হওয়ার পর আস্ক করেছে যে আমরা টুইন ছিলাম না। আমিও সেটাই ভেবেছিলাম যে তোমরা টুইন কিনা। ওর কলেজ ড্রেসের এই ছবিটাই তো বেশি রকম হয়েছিল। এটা আমরা যখন বাইরে যাই আগ্রাতে, তখন একসাথে উঠালাম। আগ্রাতে ঘুরতে গিয়েছিলেন? হ্যাঁ, এটা একটা কোট দেখতে পাচ্ছি, শীতকাল, এই কোটটা কার? এগুলো তো এখন আমাদের সব প্রিজার্ভ করা স্মৃতি হিসাবে। এই যে শীতকাল চলছে, এই শীতকালে হয়তো বা এই কোটটা পরে ফারহান ফায়াজ বাইরে যেত। এগুলো এখন সব আমাদের স্মৃতি। এবং ওর রুমটা এখনো ঠিক ওইভাবেই আছে, ও যেভাবে গুছিয়ে রাখতো সেম ওইভাবেই আছে। মারা গিয়েছেন যেদিন, সেখানে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কি আপনারা পেয়েছিলেন নাকি ওগুলো? ওটা আমরা আসলে ওই দিন তো আমাদের মানসিকতা এরকম ছিল না, যেখানে গোসল করানো হয় ওখানে ওইটা রয়ে যায় আর কি। পরবর্তীতে আমি কালেক্ট করতে গিয়েছি আর পাইনি। সর্বশেষ যদি বলতেন আঙ্কেল, আপনাদের কোনো চাওয়া পাওয়া, আসলে এই যে লস হয়েছে সেই লসটা তো আসলে রিকভার করার কোনো উপায় নেই, কিন্তু তারপরও কোনো চাওয়া পাওয়া কি আছে? চাওয়া পাওয়ার আর কি থাকবে, আমার যে লস এটা তো রিকভারি হওয়ার তো নয়। তবে চাওয়া পাওয়া একটাই, যে আমার ছেলে সহ যারা শহীদ হয়েছে তারা যে উদ্দেশ্যে তাদের জীবন তারা ত্যাগ মানে বিসর্জন দিল, বা যার জন্য তারা যে এরকম একটা দেশের জন্য তারা জীবন দিল, সেই রকম একটা দেশ যেন আমরা পাই, তবেই মনে করবো যে আমাদের ছেলের সহ শহীদের জীবন সার্থক হয়েছে। তাহলে কিছুটা হলো আমাদের কষ্ট লাঘব হবে। তোমার কোনো চাওয়া পাওয়া বা ভাইয়াকে কখনো ভালোবাসি বলা হয়েছে কিনা? ভালোবাসি এটা কখনো বলা হয়। এখন কি আক্ষেপ আছে? কোনো চাওয়া পাওয়া বা আক্ষেপ কি আছে? আক্ষেপ তো একটাই যে একমাত্র ভাইকে হারিয়েছি, আর কখনো নিজের সামনে দেখতে পারবো না জলজ্যান্ত অবস্থায়। আঙ্কেল এবং ফারিন, অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। আমরা চাই সৃষ্টিকর্তা আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আপনাদের কষ্টগুলো কিছুটা হলেও লাঘব করার শক্তি দিক।
আপনারা ভালো থাকবেন। আমিন। আসসালামু আলাইকুম। আপনাদেরকেও ধন্যবাদ এরকম একটা আমাদের প্রোগ্রামে ডাকার জন্য। দর্শক, এই ছিল ইটস কমপ্লিকেটেড এর আজকের আয়োজন। আশা করছি আপনাদের আয়োজনটা ভালো লেগেছে। আগামী পর্বে আবারও কোনো অতিথি নিয়ে আমরা হাজির হয়ে যাব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন।